যেমনটি আপনি পূর্বেও দেখেছেন, নিমগাঁওয়ের একটি সাধারণ মাঠে দেবদূত একটি চকচকে সোনার বোতল পাওয়া গেল, যা ছিল একটি জীবন চিরতরে বদলে যায়। সেই বোতল সাইরা একটি প্রাচীন জিনের কারাগারে বন্দী ছিলেন। তার শক্তিগুলি আকাশ স্পর্শ করতে পারত, কিন্তু এই ভুল ফরিসির জগৎকে ধ্বংস করে দিয়েছিল। সাইরা তার প্রিয় নানির জাদুকরী ভুলের কারণে চিরকালের জন্য চলে গেছে। রাগ ও দুঃখ, আমি এখনও ব্যথা অনুভব করি না, পাওয়া গেছে। কিন্তু সায়রার কাছে তার শেষ ইচ্ছা, তিনি তাকে চিরকালের জন্য তার দাস করে রেখেছিলেন। এটা ছিল। এখন এই অনন্য জুটি একটি নতুন পথে রয়েছে। ছিল প্রতিটি পদক্ষেপে একটি নতুন রহস্য এবং একটি নতুন হুমকি রয়েছে। সে অপেক্ষা করছিল। সূর্যের প্রথম রশ্মি এটি নিমগামের মাঠে পড়ছিল, কিন্তু আজকের দিনে বাতাসে একটা অদ্ভুত অনুভূতি ছিল। ফরিসির নেজে তার ছোট খামারের কাঁধে একটি বেলা ঝুলানো ছিল, দিকে এগিয়ে যাচ্ছিল। মায়ের মুখ এখনও তার স্মৃতিতে ভরা ছিল, কিন্তু সায়রার ক্ষমতা তার হৃদয়ে এক নতুন আলোক জ্বেলে দেওয়া হয়েছিল। যখন তিনি মাঠের প্রান্তে পৌঁছালেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। যেখানে আগামীকাল ফসল সবুজ হয়ে যাবে, কেঁপে উঠছিল। আজ সেখানে গাছ লাগানো হয়েছিল, ছিল যেন কেউ তার জীবন চুরি করেছে। হ্যাঁ, মাটি শুকিয়ে গেছে এবং আকাশে এক ফোঁটাও মেঘ ছিল না। দেবদূতের হৃদয় কেঁপে ওঠে। সে তার চারদিকে তাকালো। গ্রামের শান্তি এখন সে কাটতে দৌড়াচ্ছিল। পকেট থেকে বের করে রোদে চলতে থাকা সোনার বোতলটা বের করে সে। তিনিও পরাজিত হন। তিনি আস্তে আস্তে বোতলটা তুলে নেন। বাতাসে ভাসছে ময়লা এবং ধোঁয়াশা। তিনি সায়রা রূপে পরিবর্তিত হন। সায়রার মুখটা তখনও একই রকম রহস্যময় ছিল। তার নীল চোখ তারার মতো জলজল করছে, কিন্তু একটা গভীর দুঃখ ছিল। ফরিসি সময় নষ্ট না করেই সায়রা বলল, আমার ফসল মরে গেছে, হয়েছে। আপনি বৃষ্টি করতে পারেন, এমন বৃষ্টি যা আমার খামারকে আবার প্রাণ দেবে। সায়রা হেসে ফেলল। আপনি ফরিসির নির্দোষিতা বুঝতে পারেন। তিনি আপনার আঙুল এবং আকাশে কালো স্টিকিং মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে খেতে জল ঢুকতে শুরু করল। প্রথমে হালকা, তারপর দ্রুত, এবং তারপর একটি টরেন্ট ঝড়। মাটিতে জলের ফোঁটা ছিল এবং শুকিয়ে যাওয়া গাছটি ধীরে ধীরে তার ঘাড় বাড়িয়ে সে উঠে দাঁড়াতে শুরু করল। দেবদূতের মুখ আনন্দে ঝলমল করে উঠল। তিনি মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার হাত প্রসারিত করে বৃষ্টির শীতল ফোঁটাকে আমার মুখে অনুভব করতে পারতাম। তার হৃদয় এমনভাবে কাঁপছিল যেন বৃষ্টি শুধু মাঠ নয়, তার আত্মাকেও কাঁপছে। সায়রা বাতাসে ভাসছিল। তার রেশমি বেহেবারও বৃষ্টিতে ঝলমল করছিল। ফরিসি তার দিকে তাকিয়ে হেসে ফেলল। তিনি উল্লেখ করেছিলেন যে তিনিও বৃষ্টিতে এসেছিলেন। সায়রা প্রথমেই দ্বিধাদ্বন্দ্বী ছিল, কিন্তু পরে সে কুয়োর মধ্যে পড়ে যায়। বৃষ্টির ফোঁটাগুলি তার মুখ এবং তার নির্দকে পড়ে যাচ্ছিল, সূর্যের মতো জলজল করছিল। ফরিসি দুজনে ওর হাত ধরে হেসে ফেলল এবং নাচতে শুরু করল। তাদের পায়ে আটকে থাকা কাদা, কিন্তু তার হাসি বাতাসে ঝুলেছিল। ফরিসি সায়রাকে তার দিকে টেনে নিয়ে যায় এবং দুজনেই বৃষ্টিতে ভিজে গেছেন। সায়রার চোখ ফেরেশতার মুখের ওপর স্থির ছিল এবং ফরিসের হৃদয় প্রথমবার এত লাইট বোধ করেছিল। বৃষ্টির ঠান্ডায় তাদের একজন বরম লেগেই ছিল। সায়রার ফরিসি সায়রা আলতোভাবে তার ভেজা চুল স্পর্শ করে। সে তার হাত ধরে, তার চোখ, এবং তাদের এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। সায়রার রেশমি ব্যয়বরণ তার দেহর সাথে আটকে যাওয়ায় ফরিসি চোখ বন্ধ করেনি। তাদের মুখে বৃষ্টি পড়ছিল এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। ফরিসি সায়রাকে কোলে ধরে দূরে টানা হয় এবং বৃষ্টিতে তাদের দুজনের কাছে এসে। এটি কোনো অলৌকিকও নয়, জিনের শক্তিও নয়, কিন্তু দুটি হৃদয়ের এবং বৃষ্টির ফোঁটায় আলো গভীর এক মিলন ঘটতে চলেছিল। দেবদূত সায়রার নিঃশ্বাসের মুখ, কিন্তু দেবদূতের হৃদয় জোরে চিৎকার করছিল। এই সময়টা তাদের কাছে, বৃষ্টি তাদের জগতের কাছে ততটাই মূল্যবান ছিল যতটা নতুন রং। কিন্তু তার চেয়েও সুখের আর দেরি নয়। এখন খুব বৃষ্টি হচ্ছে, খেতে জল ঢুকতে শুরু করেছে। ফরিসির ফসল যে মাত্র জীবন পাচ্ছিল, এখন জল গড়িয়ে পড়তে শুরু করেছে। পানিতে ডুবে যাওয়া উদ্ভিদগুলি মাঠ পুকুরে পরিণত হয়েছে। তার মুখ হলুদ হয়ে গেছে। সে ঝাঁপে উঠে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিল যে বৃষ্টি হতে যায়। সায়রা তার আঙুলগুলি টিপে দেয়, আর মেঘ দূর হয়ে গেল। আমার পরিষ্কার হয়ে গেল, কিন্তু মাঠের দৃশ্য চিত্তাকর্ষ ছিল। ফরিসির কষ্টার্জিত ফসল এখন কর্দমাক্ত। আমি স্তব্ধ হয়ে গেলাম।
সে হাঁটু গেড়ে বসে গেল। হাতে মাথা রেখে সে কাঁদতে শুরু করল। তার চোখের জল বৃষ্টির ফোঁটার চেয়েও ভারী ছিল এবং তার হৃদয় ভেঙে পড়েছিল। ফরিসিকে ধীরে ধীরে কাঁদতে দেখে সাইরাত তার থেকে এসে তার গলার স্বর গভীরে মিষ্টি ছিল, কিন্তু তার মধ্যে একটি শক্তি ছিল, পাহাড়ও সরিয়ে দেওয়া যেত। সে বলল, ছোট জিনিস নিয়ে কাঁদা উচিত নয়। সে এমন একটি প্রাণী যার ক্ষমতা পৃথিবীর সব সমস্যার সমাধান হতে পারে। সে দেবদূতকে তার দিকে তাকাতে বলে এবং আঙুল তুলেছিলেন। একটা উজ্জ্বল আলোর সূর্যের মতো বাতাসে ছেড়ে যাচ্ছিল। খামারের জল শুকিয়ে যাচ্ছিল। শুকিয়ে যাওয়া গাছগুলি আবার সবুজ হয়ে উঠেছিল। ফরিসের চোখ বিস্ময়ে জ্বলে উঠল। সে দৌড়ে খরিসির ফসলের কাছে গিয়ে প্রযুক্ত করল, ছুতে লাগল। তারা শুধু জীবিত ছিল না, তার আগের থেকেও আরেক সবুজ এবং শক্তিশালী হয়েছিল। সূর্যের আলোতে উদ্ভিদের পাতাগুলি জলজল করছিল। এটা যেন ফেরেস্তাদের দুধ প্রাসাদে দেখিয়েছে। যে কোনো কিছু করা যেতে পারে। মুখ ফুলে উঠল, তার মন ভরে ওঠে স্বপ্নে। হেসে ফেলল এবং চলে গিয়েছিল। এখন তিনি ভেবেছিলেন যে সায়রার সাহায্যে সে শুধু তার খামারই বাঁচাতে পারবে না, এমনকি সে তার ঠাকুমাকেও ফিরিয়ে আনতে পারে। দুজনেই হেসে বাড়ি ফিরে গেল। পড়ে যায়। ফারিসের মন আনন্দে ভরে ওঠে, কিন্তু সে জানত না যে তার সুখ গ্রামে রয়েছে। একটা নতুন ঝড় বয়ে গেল। নিম গ্রামে একজন লোক ছিল যার নাম ছিল। মানুষ তাদের মুখে ভয় ও ঘৃণা ছড়িয়ে দেয়। আসছিল বংশীলাল, একজন 40 বছর বয়সী ব্যক্তি, যিনি তাকে গ্রামের সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বিবেচনা করা হতো। তার চোখে সবসময় একটা উজ্জ্বলতা থাকে। তিনি বেঁচে ছিলেন এবং তার চেহারা বরাবরের মতোই ছিল, সবসময় একটি ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। গ্রামের মানুষ বলা হয়ে থাকে যে বংশীলালের চোখ সবসময় তরুণ ছিল। এটা মেয়েদের ব্যাপার ছিল। তিনি রাস্তায় চুপচাপ ঘুরে বেড়ায় এবং তার উপস্থিতি একমাত্র মানুষ। এটা অস্বস্তিকর ছিল। সে কখনো কারোর সঙ্গে সরাসরি কথা বলেনি। সে কথা বলে না, এবং তার হাসি, এটা এক ভয়ঙ্কর পরীক্ষা ছিল। বংশীলালের খামারে গ্রামের সবচেয়ে অনর্বর ক্ষেত্রগুলির মধ্যে ছিল, কারণ তিনি দক্ষতার চেয়ে কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাস করতেন। লোকেরা বলতো যে সে রাতে জঙ্গলে অদ্ভুত এবং সম্ভবত একটি কালো উপাসনা করে। সে ম্যাজিক জানে। সেই দিন সকালে যখন দেবদূত আবার সবুজ ফসল দেখে খুশি হল, এটাই ছিল। বংশীলাল তার খামারের দিকে এগিয়ে গেলেন। তার ফসল ও বৃষ্টির কারণে মাঠও জলমগ্ন হয়ে পড়েছে, ভরা ছিল। তিনি আশেপাশে ক্ষেতের দিকে তাকালেন এবং দেখা গেল যে গ্রামের প্রতিটি জমি জলে ভরে গেছে। কিন্তু যখন তিনি দেবদূতের ক্ষেতের দিকে তাকালেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। সবুজ মাঠ, গাছপালা শুকিয়ে যাচ্ছিল, যখন তার ওপর বৃষ্টি নামবে স্পর্শ করবে না। বংশীলাল মনে সন্দেহের ছায়া চলে গেল। তিনি এটাকে সহজ কাজ মনে করতে পারে। হতেই পারে। ফারিসি একজন অনাথ ছেলে, যার কোনো টাকা পয়সা ছিল না, বিশেষ কোনো উপায়ও ছিল না। ফসল এত ভালো কি করে হতে পারে? বংশীলাল চোখ জুড়েই চিন্তা তার মাথায় ঢুকল। বিপজ্জনক ভাবনা। বংশীলাল নীরবে ফারিসে বাড়ির দিকে মুখ ফেরাল। সে জানত যে দেবদূত একা থাকে এবং তার কোনো সাহায্য না করে দেবে না। সূর্য অস্তগামী ছিল, আর গ্রামের রাস্তাগুলি নির্জন হয়ে পড়েছিল। বংশীলাল ফারিসের বাড়ির বাইরে লুকিয়ে পড়লেন। সে জানালা দিয়ে বাইরে তাকাতে শুরু করলেন। ভিতরের দৃশ্যটা দেখে তিনি একটা দীর্ঘ শ্বাস ফেললেন। ফারিস এক মেয়ের হাতে কথা বলছিল, যে মেয়েটিকে বংশীলাল আগে কখনো গ্রাম দেখেনি। সেই মেয়েটির একটা নীল চামড়া এবং উজ্জ্বল চোখ। মনে হল না ফারিসি ওই মেয়েটা। সেখানে মেয়েরা বাতাসে আঙ্গুল তুলছিল, আর টেবিলে প্রচুর খাবার প্রকাশিত হয়েছিল। বংশীলালের চোখ অবাক হয়ে যায় এবং হাতে লাল শায়ে ঝলমল করে ওঠে। তখনই তিনি দেখলেন মেয়েটি ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছিল, এবং এটি একটি সোনার বোতলে ছিল। বংশীলালের মন বাতাসের মতো ঘুরপাক খাচ্ছিল। তিনি নিশ্চিত ছিলেন যে এটি একটি ডাইনি বা ভূত, সেই ফারিসকে ফাঁদে ফেলছে। কিন্তু তার লোভী মন বোতলের দিকে আকৃষ্ট হচ্ছিল। সে ভেবেছিল যে সে বোতলটি খুঁজে পেয়েছে। যদি সে তা পায়, তাহলে সে দেবদূতের মতো ইচ্ছা পূরণ হতে পারে। সে ভয় পেয়েছিল এবং সে লোভে ডুবে যাচ্ছিল, কিন্তু ভয়ে
দমিত হয়েছিল। সে ভেবেছিল যে সে বোতলটি খুঁজে পেয়েছে, চুরি হয়ে যাবে। তার জন্য যাই হোক না কেন করতেই হয়েছিল। রাত হয়ে এলো। নিম গ্রাম রাস্তাগুলি অন্ধকারে ডুবে গেছিল এবং কেবল চাঁদ মাঠে আলো জ্বলছিল। বংশীলাল তিনি দেশে ফিরে গেলেন, কিন্তু তার মনের কথা সোনার বোতলে চারপাশে সে হাঁটছিল। সে ভেবেছিল যে ফারিস একটি নির্দোষ ছিল এবং সে সহজেই প্রতারিত হতে পারে। কিন্তু যদি বোতলের মধ্যে প্রাণীটা ডাইনি হিসেবে পরিণত হয়ে যায় তাহলে কি হবে? বংশীলাল তার ভয়কে নতি স্বীকার করে, চাপ দেয় এবং একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। সে নিশ্চিত করে যে পরের রাতে ফারিসের বাড়িতে সে ভিতরে ঢোকে বোতলটি চুরি করত। সেখানে সায়রার সঙ্গে তার ছোট বাড়িতে ফারিস কথা বলছিল। সায়রা তাকে দিয়েছিল যে সে পুরনো গল্প যে বলেছিল, কিভাবে সে সূর্যের জাতির মানুষদের সাহায্য করেছিল এবং কিভাবে তার দয়া তাকে সমস্যায় ফেলেছিল। ফারিস তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল, কিন্তু সে জানত না যে সে সুখ ও সায়রার ক্ষমতা। এখন গ্রামে একটি নতুন ষড়যন্ত্র গড়ে উঠছিল। বংশীলালের চোখ ছিল সেই বোতলের ওপর এবং তার লোভের নিম গ্রামকে নতুন বিপদের দিকে নিয়ে যাচ্ছিল। এরপর কি হবে? এটা কি বংশীলাল সোনার বোতল চুরি করতে চায়? যদি ফারিস বংশীলালের ষড়যন্ত্র খুঁজে পাওয়া যায় তাহলে কি তিনি সায়রার ক্ষমতা ব্যবহার করবেন? না হলে সায়রার ক্ষমতা দেবদূতকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। নিমগ্রাম রহস্য আরও গভীর হয়েছে এবং প্রতিটি স্তরে একটি নতুন বিপদ অপেক্ষা করছিল। এই হলো গল্প। এখনও শেষ হয়নি। ফরেস এবং সায়রা জুটির পরের পদক্ষেপ কি হবে এবং বংশীলালের ষড়যন্ত্রের ফলাফল কি হবে তা জানতে তৃতীয় অংশের জন্য অপেক্ষা করুন। আপনি যদি আমাদের কাজ ও এই ভিডিওটি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।